আমরা তো ছোটোখাটো শহরে বড় হয়েছি, তো আমার মা বাবা দুজনেই শিক্ষকতা করতেন, তো ওদের কিছু কাজকর্ম তো আমি দেখতাম আমাদের স্কুলে। আমার বাবা মা যে স্কুলে কাজ করতেন সেখানে ক্লাস শুরু হওয়ার আগে এটা মেয়েদের একটা স্কুল ছিল, সেখানে মেয়েরা সব লাইন করে দাঁড়িয়ে একটা গান গাইতেন। গানটা হয় নতুন যুগের ভোরে দিশনে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে, অথবা এই ধরনের গান দিয়েই শুরু হতো। তারপরে আমার বাড়িতে বাবা হয়তো উনি আবৃত্তি করতেন, কিন্তু এই বাড়ির বাইরেও আমরা যখন স্কুলে যেতাম, আমাদের স্কুলে একজন শিক্ষক ছিলেন সুনীল রতন ব্যানার্জি, সবাই ওনাকে ডাকতেন খোকনদা, মানে বাবারও খোকনদা ছেলেরও খোকনদা। উনি মূলত স্কুলের গেম টিচার, কিন্তু বিকেলবেলা উনি 4টার সময় মাঠে আসবেন, মাঠে যে ছেলেটি খেলতে আসবে না সে বখাটে তার দৃষ্টিতে, কিন্তু বাকি সময়টা স্কুলে উনি এই বছরে যে বার্ষিক নাটক, এই প্রতি সপ্তাহে একটা আবৃত্তি প্রতিযোগিতা, দেওয়াল পত্রিকা, এই সমস্তগুলো বিষয় নিয়ে উনি ব্যস্ত রাখতেন আমাদের। এই যে স্কুল থেকেও যে আমরা যে পরিবেশটা পেতাম বা যে সাহায্যটা পেতাম, এটাও তো এখন বিরল, প্রায় বিরল, নেই বললেই চলে। বিশেষ করে ওই ধরনের ছোট শহরে তো আর একেবারেই নেই। বড় শহরগুলোতে হয়তো কিছু কায়দা কানুন করে, কিছু ডিসিপ্লিনের ফলে হয়তো কিছু কিছু এরকম বিষয় থাকে যে গান শিখতে হবে, খেলা শিখতে হবে, খেলার ক্লাস আছে, গানের ক্লাস আছে, কিন্তু ছোট শহরগুলোতে তো আরও নেই। ফলে ওই পরিবেশটুকুও কিন্তু নেই, স্কুলের পরিবেশটুকু বাড়িতে বাইরে কোথাও নেই। ঠিকই, কারণ যারা শেখাবেন তারাই খুব একটা অবহিত নন আর কি, সেইটা খুব দুঃখের। আপনি একটা কাজের কাজ করেছেন, সেটা হলো অনেক কিছু ভুলে যাই। আপনার হঠাৎ করে কথায় আবৃত্তি শব্দটা আসলো, তো বাংলাদেশের আপনি শ্রেষ্ঠ আবৃত্তিকারদের একজন, তো আমি দুজনের কাছ থেকেই চাইবো যে একটু অনুষ্ঠানে আমরা অন্যরকম ভাবে গেলাম, আমরা দুজনের কাছ থেকেই চাইবো আপনারা রবীন্দ্রনাথের কয়েকটা পংক্তি আবৃত্তি করে শ্রোতাদের শোনান। আপনাকে দিয়ে শুরু করি। আমি একটা জিনিস ভেবে রেখেছিলাম, সম্ভবত পশ্চিমবাংলার মানুষ রবীন্দ্রনাথকে যেভাবে দেখেন বা যেভাবে অনুধাবন করেন, উপলব্ধি করেন, তার শিল্প সাহিত্য, তার নাটক, তার সঙ্গীত, তার দর্শন, সব কিছু আমরা হয়তো সেই জিনিসটা আমরাও ওইভাবে বোঝার চেষ্টা করি, কিন্তু তার বাইরেও রবীন্দ্রনাথ আমাদের কাছে তার আরেকটা রূপ আছে, আর একটা প্রেরণার জায়গা আছে। সেটা হলো যে রবীন্দ্রনাথ আমাদের মুক্তিযুদ্ধে আমাদের সঙ্গী ছিলেন। সেই জায়গাটিতে আমার মনে হয় যে পশ্চিমবঙ্গ তাকে ওই জায়গাটিতে পায় না, বাংলাদেশ রবীন্দ্রনাথকে যে জায়গাটিতে পায়। কারণ আমাদের যে ভাষা আন্দোলন থেকে শুরু করে একেবারে আমাদের স্বাধীনতার যুদ্ধ পর্যন্ত এই পুরো এই যাত্রায় রবীন্দ্রনাথ কিন্তু আমাদের সারাক্ষণের সঙ্গে, এবং আমাদের এই মুক্তিযুদ্ধের যিনি মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তিনি নিজেও আমরা শুনেছি, আমি নিজে দেখিনি কখনো, কিন্তু তার ঘনিষ্ঠ সহচর্য যারা ছিলেন, যে উনি যখনই কোনো দুর্ভাবনায় পড়তেন বা কোনো কিছু নিয়ে খুব ভাবিত থাকতেন, সেই সময় উনি একা একা রবীন্দ্রনাথের কবিতা নিঃসংকোচে বলতে পারি দেখেছি আবৃত্তি করতেন। প্রচণ্ড রবীন্দ্র ভক্ত মানুষ। হ্যাঁ, তো ফলে রবীন্দ্রনাথের যে একটা ভিন্ন রূপ, এটি আমাদের দেশেরই একজন কবি, তার একটি কবিতা আমি কি অন্যভাবে মানে লেখা, রবীন্দ্রনাথের কবিতা নয় কিন্তু তাকে নিয়ে লেখা, এই কবিতাটা আমি পড়ি। নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক আবৃত্তি হবে না, একটা পাঠ হবে আর কি। রবীন্দ্রনাথ তুমি শোনো, আমরা চলেছি আজ রক্তের মিছিলে, মেঘনার ধূসর ছায়ায় আজ রক্তের প্লাবন, আজ তোমার জন্মদিনে এ খবর তোমায় দিতে চাইনি, তোমার শিলাইদহ মুছে গেছে বোমার আঘাতে, দক্ষিণের বড় ঘরের পাশে জাফরি কাটা লম্বা জানালা দিয়ে সেদিনও দেখা যেত রাঙা রোদে মাছ রাঙার ডানা, দেখা যেত আধ ফোটা জ্যোৎস্নায় জোনাকির ঝিঝি, পথে হিজলের ঘন অন্ধকার। মুছে গেছে ইতিহাস ভাঙা কুটিরের,
শুধু সাদা ধুলো বুকে নিয়ে এখানে ওখানে পড়ে আছে অসত্য পাতা, আছে আম, নিম, জারুলের তপ্ত দীর্ঘশ্বাস। তোমার কীর্তিনাশা পদ্মা আজ বৈশাখের ঝড়ে উন্মাদ উত্তাল। জানি না এ কাঁপা জলে কবে স্থির হবে তোমার বাংলা, তোমার সোনার বাংলার ছবি। এখন কারো ঘুম নেই চোখে। এখানে প্রতিদিন নতুন দধিচি অস্থি ভেঙে অস্ত্র গড়ে বুকের পাঁজরে। এখন আর মৃত্যু নেই কোথাও, কেননা বাঁচবার অধিকার কাটতে মৃত্যুকে ভুলেছি সবাই। আছে শুধু মাংসলোলুপ ব্যাধের জন্য উদ্ধত হাতিয়ার। কিন্তু আজকের এই শান্ত বিকেলে এ তোমায় কি শোনালাম ধূসর পাণ্ডুলিপি? না না, তোমার শিলাইদহ মুছে নেই কবি। চোখ বুঝলেই দেখতে পাই মস্ত জব্বায় ঘেরা তোমার দেহ ঘুরে বেড়াচ্ছে বাড়ির আনাচে কানাচে ঘরে। তোমার ধুলো ঢাকা ভাঙা ডেস্কের কাঁচ ঘেঁষে এখান থেকে দেখেছিলে একদিন শিলাইদহের সেই জোনাক জলা সন্ধ্যা, কেবল অসীম আকাশ আর সঙ্গীহীন পৃথিবী। তার মাঝখান দিয়ে সোনার চেলি পরা একটি বধূ একেলা চলেছে, আর বারবার সেদিন ভেবেছিলে তার বর যদি কোথাও নেই তবে তাকে এমন সোনার বিবাহ বেশে কে সাজিয়ে দিলে, কোন অন্তহীন পশ্চিমের দিকে তার প্রতিগৃহ। কিন্তু শিলাইদহের সে সন্ধ্যা আজ চলে গেছে অন্য রক্তিম পথে। রবীন্দ্রনাথ, তুমি শোনো, ওই পথে তোমার নন্দিনী, নিখিলেশ, গোরা, আমরাও চলেছি আজ রক্তের মিছিলে। তোমারই মুখ চেয়ে বুকের রক্ত ঢেলেছিল জব্বার, বরকত, সালাম, রফিকুল। তোমারই মুখ চেয়ে 21শে ফেব্রুয়ারির আগুনে, রক্তে, সংঘাতে, সাহসে, সংকল্পে প্রদীপ্ত। তোমাকে ভালোবাসি বাঁধায়, বন্ধনে, আঘাতে, অপমানে, দারিদ্র্যে, দুর্যোগে। রবীন্দ্রনাথ, তুমি শুধু একবার বলো, উদ্দাম ঢেউয়ের ঝুঁটি ধরে মুক্ত প্রাণের বন্যায় বিপ্লব একদিন আসবেই, রঞ্জন একদিন আসবেই। রবীন্দ্রনাথ, তুমি শোনো, আমরা চলেছি আজ রক্তের মিছিলে। চমৎকার, চমৎকার, চমৎকার। শাওলি মিত্র, আপনার কাছেও কিন্তু একই জিনিস চাইব। আমি শ্রোতাদের হয়ে অনুরোধ করছি, আপনিও আমাদেরকে রবীন্দ্র আলোতে উদ্ভাসিত করেন। সে বড় শক্ত কাজ। তবে আমার একটা কবিতা আমার মনে হলো এক্ষুনি, যে এটা খুব হয়তো এই কবিতার পরে এই কবিতাটা খুব অপ্রাসঙ্গিক লাগবে না। এইটা রবীন্দ্রনাথের একদম শেষ লেখা, যে শেষ সময়ে যেসব কবিতাগুলো লেখা তার একটি লেখা। কবিতাটা হলো, আপনারা নিশ্চয়ই সকলেই জানেন, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। জানিলাম এই জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যু দুঃখের তপস্যায় এ জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। চমৎকার, চমৎকার। এই ধরনের দুটা উপরি পাওনার পরে আমরা আলোচনাটা একটু পরে করি। আমরা এই ধরনের উপরি পাওনার পরে শ্রোতা দর্শকবৃন্দ, আমরা বিরতিতে যাচ্ছি। বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো।